আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠকে ইউক্রেন ইস্যুতে চুক্তি না হলেও পুতিনের সঙ্গে আলোচনায় অগ্রগতি জানালেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে মূল কারণ নিরসনের তাগিদ রাশিয়ার। মূল গেট থেকে লকার ভাঙা হয় ৬টি তালা। খুলনার রূপসায় কৃষি ব্যাংক থেকে প্রায় ১৬ লাখ টাকা চুরি। জিজ্ঞাসাবাদের জন্য ৩ নিরাপত্তা কর্মী পুলিশ হেফাজতে। ক্লিংকার তৈরিতে উপযোগী হওয়ায় অসাধু চক্রের কবলে ভোলাগঞ্জের সাদা পাথর, বলছেন ভূতত্ত্ববিদরা। পর্যটন মূল্য কাজে লাগিয়েই অনেক বেশি অর্থ রাজস্ব আয় সম্ভব। এখন তো পানি একদম পরিষ্কার, নদীতে গোসল করা যায়। কিছুদিন পরে পানিটা কমে যাবো, পচে যাবে পানি। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী বর্ষায় প্রাণ পেয়েছে নদী। শুষ্ক মৌসুমে ফের আগের রূপে। দূষণ ঠেকাতে জনবল সংকটের দোহাই, পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং ৩ মাসেও চালু হয়নি চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের জরুরি বিভাগ অপারেশন থিয়েটার। বহির্বিভাগে সেবা মিললেও আছে ওষুধ সংকট। পর্যাপ্ত চিকিৎসক না থাকাই কারণ। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দুই পক্ষের সমস্যা সমাধানের আগে কোনো চুক্তি হবে না। তবে অনেক বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলেও জানান তিনি। পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। এদিকে সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। ইউক্রেনের যুদ্ধ বন্ধের মূল কারণগুলো নিরসনে তাগিদ দেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি ইউরোপ এবং ইউক্রেনকে আলোচনায় বাধাদানকারী কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে একই গাড়িতে চড়ে আলোচনার স্থানে পৌঁছান ট্রাম্প এবং পুতিন। স্থানীয় সময় দুপুর 11:08 শুরু হওয়া বৈঠক শেষ হয় 1:22। ট্রাম্প পুতিন বৈঠকের বিস্তারিত আরো তথ্য জানাতে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকির। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রাথমিকভাবে আমরা যেটি জেনেছি যে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারা যৌথ সংবাদ সম্মেলনে এসে তারা বিবৃতি দিয়েছেন। সংবাদ সম্মেলনে হাজির হন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারা যৌথ সংবাদ সম্মেলনে এসে তারা বিবৃতি দিয়েছেন এবং সেই সম্মেলনে যে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে সেই আলোচনার কথা তারা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে পুতিনের সঙ্গে তার বৈঠক বলা যায় যে মোটামুটি ফলপ্রসূ হয়েছে এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ সেই আলোচনার দুর্দান্ত অগ্রগতি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন, তিনি আজকে অনেকগুলো বিষয় স্বীকার করেছেন। পুতিন বলেছেন যে এই যুদ্ধের ফলে রাশিয়ার জনগণ, লাখ লাখ জনগণ হতাহত হয়েছে এবং এই যুদ্ধের কারণে আসলে রাশিয়া সহ কোনো দেশেরই এবং পুরো বিশ্বের কোনো উপকার হয়নি, কোনো সুফল বয়ে আনেনি এই যুদ্ধ। এবং সেই সঙ্গে পুতিন এটিও স্বীকার করেছেন যে এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক শীতল হয়েছে, সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে এই যুদ্ধ বন্ধের ইস্যুটি সামগ্রিকভাবে পুরো বিশ্বের জন্য কোনো সুফল বয়ে আনেনি। এবং এই জন্য এই যুদ্ধ বন্ধের বিষয়টি তাগিদ তিনি নিজেও উপলব্ধি করছেন। তবে সেই সঙ্গে তিনি কয়েকটি কথা খুবই গুরুত্বের সঙ্গে সংবাদ সম্মেলনে এবং যৌথ বিবৃতিতে তুলে ধরেছেন। সেটি হলো যে এই যুদ্ধ কেন হয়েছে, এই যুদ্ধের প্রকৃত কারণ কি তা উদ্ঘাটনের জন্য তিনি সেই উদ্ঘাটনের ব্যাপারটি তিনি গুরুত্বারোপ করেছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে আলোচনার যে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতি যেন কোনো ষড়যন্ত্র এবং কোনো উস্কানি যেন তা বাধাগ্রস্ত না করতে পারে। এবং এই আলোচনার অগ্রগতিতে বাধাগ্রস্ত না করতে তিনি ইউরোপীয় এবং ইউক্রেনীয় যে নেতা আছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে কোনোভাবেই এই আলোচনার অগ্রগতিকে থমকে দেয়া যাবে না এবং তিনি বারবার বলেছেন যে
বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদিও এখন পর্যন্ত আলোচনার এই পর্যায়ে কোনো চুক্তি হয়নি, কিন্তু চুক্তি না হলেও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদিও এখন পর্যন্ত আলোচনার এই পর্যায়ে কোনো চুক্তি হয়নি, কিন্তু চুক্তি না হলেও কিন্তু চুক্তির ব্যাপারেই এগিয়ে যাচ্ছে। এবং তিনি এটিও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যে পরবর্তী যে সভা হবে, বৈঠক হবে, সেই বৈঠকে জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাকে ডাকা হবে এবং সেই সঙ্গে নেটোর সদস্যভুক্ত দেশগুলোকে এবং নেটো নেতৃবৃন্দকেও এই বৈঠকে ডাকা হবে। কারণ আপনি জানেন যে নেটোতে ইউক্রেনের অংশগ্রহণ নিয়েই আসলে রাশিয়ার যে সমস্যা, সেই সমস্যার কারণে রাশিয়া কোনোভাবেই চায় না যে ইউক্রেনকে প্রতিবেশী দেশ ইউক্রেনকে নেটোভুক্ত করা হোক, এবং যে কারণে কিন্তু রাশিয়ার মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। এই বৈঠকটি হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকরেজ শহরে, যে জয়েন্ট বেজ যে সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটিতে এই শীর্ষ সম্মেলনটি হয়েছে। এই শীর্ষ সম্মেলনটির যে স্লোগান, সেই স্লোগানটি কিন্তু ছিল শান্তির সন্ধানে, অর্থাৎ পারসুইং পিস। আমরা যখন দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা যখন সংবাদ সম্মেলনে হাজির হন, সেই সংবাদ সম্মেলনের পেছনে ব্যানারে কিন্তু এই কথাটি লেখা ছিল পারসুইং পিস, অর্থাৎ শান্তির সন্ধানে। এই যে শান্তির সন্ধানে আলোচনা, সেই আলোচনায় কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই আলোচনায় সর্বশেষ কি হয়, এই আলোচনা থেকে কি বেরিয়ে আসে সেটি দেখার জন্য। এখন জেলেনস্কির সঙ্গে নেটোর সঙ্গে পুতিন এবং ট্রাম্পের এই ত্রিপক্ষীয় এবং চতুর্পক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কবে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সংক্রান্ত চুক্তি হবে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে, শান্তি ফিরে আসবে রাশিয়া, ইউক্রেন এবং পুরো বিশ্বে, এটি এখন দেখার জন্য কিন্তু সবাই তাকিয়ে রয়েছেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার পরিবেশেই হয়েছে। যৌথ সম্মেলন খুব অল্প সময়ের জন্যই পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন। তারা কোনো প্রশ্ন সাংবাদিকদের কাছ থেকে নেননি। সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেদের মতো করে খুব অল্প সংক্ষেপে বক্তব্য দিয়ে যে আলোচনার যতটুকু অগ্রগতি সেটি তারা জানিয়েছেন। আশা করা হচ্ছে যে পরবর্তী সময়ে হয়তো তারা আবার সংবাদ সম্মেলনে হাজির হবেন এবং হয়তো তারা পৃথকভাবেও হাজির হতে পারেন এবং তারা সংবাদ সম্মেলনে এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং প্রশ্ন নেবেন এবং আরও বিস্তারিত তথ্য তুলে ধরবেন। যে সকাল 11টার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আলাস্কার অ্যানকরেজে বিমানবন্দরে উপস্থিত হন এবং সেখানে সেই বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বিমান নিয়ে হাজির হন এবং বিমান থেকে নেমে তারা লাল গালিচায় তারা করমর্দন করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং দুজন হেঁটে যান এবং স্বাগত যে মঞ্চ, সেই মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে তারা হাত নাড়েন। এবং যেটি নজিরবিহীন এবং বিরল একটি ঘটনা ঘটেছে যে রাষ্ট্রীয় যে প্রোটোকল সেটির বাইরে গিয়ে তারা দুজন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানান তার গাড়িতে ওঠার জন্য এবং কোনো রকম কোনো মতামত ব্যক্ত না করে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে পুতিন মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে ওঠেন এবং তারা একই গাড়িতে করে সম্মেলন স্থলে যান এবং তারপরে সেখানে কিন্তু এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের শুরুতে বলা হয়েছিল যে 1-on-1 বৈঠক হবে একটি পর্যায়ে, কিন্তু আমরা দেখতে পেরেছি যে কোনো কারণে সেই বৈঠকটি হয়নি। বৈঠকটি একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুই দেশেরই শীর্ষ স্থানীয় কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন। আপনি জানেন যে এই বৈঠকের পরে কিন্তু এই বৈঠকে যেখানে হচ্ছে সেই আলাস্কার অ্যানকরেজ শহরে, সেখানে আজকে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের কারণ ছিল যে এই যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনার মূল বিষয় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ, কিন্তু এই যে পুতিন ট্রাম্পের শীর্ষ সম্মেলন সেখানে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনীয়রা এবং তারা কিন্তু এর জন্য বিক্ষোভ প্রদর্শন করে, মিছিল করে। তবে ট্রাম্প, আমি আগেই বলেছি
ট্রাম্প বলেছেন যে পরবর্তী যে বৈঠক সেই বৈঠকে জেলেনস্কিকেও রাখা হবে এবং নেটোকেও রাখা হবে, কারণ এই যুদ্ধ বিরতির জন্য যুদ্ধের যে বন্ধের যে প্রক্রিয়া সেটির পিছনে কিন্তু নেটোরও একটি বড় ভূমিকা রয়েছে। আপনি জানেন যে এই আলাস্কা অঙ্গরাজ্যটি এটি কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য যেটি একসময় রাশিয়ার ছিল এবং এই অঙ্গরাজ্যটি 1860 সালের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি কিন্তু তারা কিনে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন ভূখণ্ড এই যে আলাস্কা অঙ্গরাজ্য, সেই আলাস্কা অঙ্গরাজ্যটি। সবকিছু মিলিয়ে শান্তির আলোচনা চলছে এবং আরও চলবে। সবিস্তারে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় সময় সংবাদের দর্শকদেরকে তা জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। অন্য প্রসঙ্গ, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার আলাদা অনুষ্ঠানে আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু ভোট না হলে তৈরি হবে কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীন নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ দলকে আগলে রেখে অল্প সময়ে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার। 15 আগস্ট বিএনপি নেত্রীর 81তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করা হয়। কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে এটা না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কষ্টগুলি প্রেরণ হয়েছে, অত্যাচার হয়েছে, কারাগারে শুনতে দাঁড়িয়ে তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ইতিহাসের কলঙ্কে নাম লেখা থাকবে ডক্টর ইউনূসের। নির্বাচন হবে তো, অর্থাৎ সর্বোচ্চ চলমান নির্বাচনকে বাঞ্ছন করা। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসে কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পেছাতে পারবে না কোনো শক্তি। শুক্রবার দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের 2 শহীদের কবর জিয়ারত শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে, এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে, সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব
সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ব্যারিকেড বসিয়ে সীমিত করে প্রবেশ। এদিন কোনো কর্মসূচি না থাকলেও শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন। তবে সেখানে থাকা লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের দুই প্রান্ত বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডের পাশেই উপস্থিত হন লোকজন। তারা আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা কয়েকজনকে ধাওয়া দেন। দেশের ১৫ বছর যে ক্ষতি করে গেছে, এই ক্ষতির একটা কালো দিবস। একটা যে আতুর ঘর ছিল, এই আতুর ঘরটা এখান থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হতো। এদিন সকাল থেকে ব্যক্তিগতভাবে কয়েকজন ফুল নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে। রিকশা চালক সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে কিনে। ভাই আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ইনকাম করতে ভাই এই দেখেন, আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। পুলিশ বলছে সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে ৫ জনকে আটক করা হয়েছিল। এদিকে পুলিশে ঘেরা ধানমন্ডি ৩২-এ মাইক লাগিয়ে নানা ধরনের গান বাজাতেও দেখা যায়। তাসলিম তৌহিদ। ভোলাগঞ্জের পাথর ক্লিংকার তৈরির উপযোগী হওয়ায় পাথর খেকো হয়ে উঠেছে অসাধু একটি চক্র, এমনটাই মনে করছেন ভূতত্ত্ববিদরা। নির্মাণ প্রকৌশলীদের দাবি, বর্তমানে দেশে ক্লিংকার তৈরি হয় না, তাই পাথর না তুলে বরং এর পর্যটন মূল্যকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। MS আরিফিনের রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর হারিয়ে যাওয়ার পর সরগরম পুরো দেশ। পর্যটন শিল্পে ভিন্ন মাত্রা যোগ করা এই পাথর আবার স্বস্থানে ফেরাতে চলছে অভিযান, বিশাল কর্মযজ্ঞ। হঠাৎ কেন চুরি হলো এই পাথর? এর বাণিজ্যিক ব্যবহারই বাকি। বিজ্ঞান বলছে লাইমস্টোন বা চুনা পাথরকে উচ্চ তাপে পুড়িয়ে পাওয়া যায় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার। দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলার খনি দিনাজপুরের মধ্যপাড়া থেকে উত্তোলিত পাথর অবকাঠামো নির্মাণে ব্যবহার হলেও তা ক্লিংকার তৈরির উপযোগী নয়। এখন পর্যন্ত দেশে দরকারি ক্লিংকারের শতভাগ চাহিদা মেটে আমদানিতে। আমাদের দেশে লাইমস্টোন আসলে রিজার্ভ নাই বললেই চলে। যেটা ভোলাগঞ্জে পাচ্ছি, দিস ইজ নট আওয়ার লাইমস্টোন, ইটস জাস্ট রিভার দিয়ে ক্যারিং করে আসা মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এখানে এসে জমা হচ্ছে, যেটা আসলে আমাদের চাহিদার তুলনায় অনেক অপ্রতুল। ক্লিংকার যেটা উৎপাদন হয় সেটা অ্যাকচুয়ালি লাল পাথর, যেটা আমরা ইম্পোর্ট করি ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না এইসব দেশ থেকে। ভূতত্ত্ববিদদের ধারণা, সিমেন্ট তৈরিতে দরকারি লাইমস্টোন বা সাদা পাথর ব্যবহারের হাতছানিতেই অসাধু চক্রের কবলে পড়েছে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। লাইমস্টোনের কালার সাদা ছাড়াও অন্য কালারও হতে পারে, কিন্তু লাইমস্টোনের গুরুত্বটা হলো লাইমস্টোন সোর্স অফ সিমেন্ট, এটা একটা মেজর ইম্পর্টেন্ট এটার। আর একটা হলো লাইমস্টোনের আপনার ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাপ্লিকেশন আছে। সারফেসেরগুলো হয়তো সবাই নিয়ে গেছে, সাবসারফেসে কিন্তু এখন আছে। এদিকে নির্মাণ প্রকৌশলীরা বলছেন দেশে কোনো ক্লিংকার তৈরি হয় না, তাই ভোলাগঞ্জের সাদা পাথরের নেই বিশেষ বাণিজ্যিক ব্যবহার। এর বিক্রয় মূল্যের চেয়ে যুগের পর যুগ এর পর্যটন মূল্যকে কাজে লাগিয়ে আয় করা সম্ভব অনেক বেশি অর্থ, রাজস্ব। ভোলাগঞ্জের পাথরটা খুব সুন্দর একটা জায়গা, ওটা খুব পর্যটন শিল্পর খাতেই বেশি ভালো। কখনো পাথর উত্তোলনের দরকার হলে তা যেন বৈজ্ঞানিক উপায়ে করা হয়, সেই তাগিদও বিশেষজ্ঞদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মিল, উঠান, রান্নাঘর থেকে মাটি খুঁড়ে ভোলাগঞ্জের সাদা পাথর উদ্ধার করছে প্রশাসন। চেকপোস্ট বসিয়ে সড়কে শত শত ট্রাকে তল্লাশি চালায় সেনাবাহিনী। তৃতীয় দিনের মতো প্রতিস্থাপনের কাজ চললেও তা ছিল আগের দিনের তুলনায় ঢিমেতালে। তবে বিপুল লুটপাটের পর আগের অবস্থায় সহসাই কি ফিরবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রটি, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের। এদিকে পাথর লুট ও চুরির ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক।
উপবণিককে সঙ্গে নিয়ে সিলেট থেকে জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, ছবি তুলেছেন মোমেন হোসেন। মহাসমারোহে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় হরিলুট হয় যেসব পাথর নানা মহলের সমালোচনার পর তা ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো চলে নৌকা বোঝাই পাথর প্রতিস্থাপনের চেষ্টা, যদিও তা ছিল আগের দিনের তুলনায় কিছুটা ঢিমে তালে। এটা পাথরটা আইতেছে আমাদের 10 নম্বর থেকে, 10 নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর আটক করার পরে এখন থেকে আমাদের নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গায়, আমার স্পটের নৌকা আমাদের। পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। ভোলাগঞ্জে এক পাশে যখন চলে পাথর প্রতিস্থাপনের কাজ, অন্য পাশ তখন ধুধু বালুচর। স্থানীয়রা বলছেন প্রতিদিন যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল ফিরছে তার তুলনায় অতি নগণ্য। তাই দৃষ্টিনন্দন এ পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর। তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু সাধারণ মানুষের প্রত্যাশা এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায়। আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই। সৌন্দর্য বলতে কিছুই তো নাই, পাথরই নেই। সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেয়। এদিনও বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। মিল, উঠান, রান্নাঘরে লুকিয়ে রাখা হয়েছিল সাদা পাথর, পরে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে প্রশাসন। লুটের পাথর সরানো ঠেকাতে সিলেটের সড়কে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে। চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে চালানো হয় তল্লাশি। ফারুক ভূঁইয়া রবিন। ভরা বর্ষায় ঢাকার আশেপাশের প্রতিটি নদী ফিরে পেয়েছে প্রাণ। চলছে পাল তোলা নৌকা, ধরা হচ্ছে মাছ, তবে সবটুকুই ক্ষণিকের। শুষ্ক মৌসুমে আবারও এই নদী হবে দূষণের শিকার, হারিয়ে যাবে জীববৈচিত্র্য। সমস্যাটি সম্পর্কে নিশ্চিত জানলেও জনবল সংকট কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিচ্ছেন দায়িত্বশীলরা। অন্যদিকে যোগ্য ব্যক্তিকে নদী রক্ষার দায়িত্ব দেওয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ পরিবেশবিদদের। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোবারক হোসেন শুভ। গহিনী গাঙ্গে দলাম পারি গাঙ্গে, ঠিক ঠিকানা পাইলাম না, উতাল পাতাল ঢেউ রে গাঙ্গে, ভাও বাতাস তো বুঝলাম না। এই রাগ বৃষ্টির আহ্বানে তানসেনের সেই মেঘমল্লার নয়, এই লহরী ভরা গাঙে মাঝির ভরাট কণ্ঠের, বাধ্য হয়ে যার সঙ্গী হয়েছে কল্লোল। এ যেন ষোড়শী কন্যার উত্তাল নৃত্য, তালে তালে আছড়ে পড়ছে কুলে। নুপুরের নিক্কণ হয়ে কানে বাজছে তরঙ্গ, মোহনীয় রূপে সেজেছে উজান থেকে ভাটি। ভাবা যায় বুড়িগঙ্গাকে নিয়ে এমন উপমা, যে নদী দেখে আলেকজান্ডার, টলেমি কিংবা হিউয়েন সাংয়ের কলম দোর্দণ্ড প্রতাপে লিখেছে বাংলার সমৃদ্ধ ইতিহাস, সেই নদী আবারও হয়েছে নবযৌবনা, জেগেছে প্রাণ। আর তাতে পাল তুলেছে ডিঙি নৌকা। ভরা কটালের উত্তাল ঢেউ যেন দিচ্ছে শুষ্ক মৌসুমে নির্মম নির্যাতনের হাজারো নালিশ। আমরা ওই বোতল লয়ে আইছে নৌকা দিয়া পানি নেওয়ার জন্য, এটা খাইলে 12 মাসে রোগী ভালো হয়ে যেত। এখন তো পানি একদম পরিষ্কার, পানিতে নদীতে গোসল করা যায়। তুরাগ, শীতলক্ষা, বালু কিংবা ধলেশ্বরী, আষাঢ় শ্রাবণের অঝোর ধারা যেন নদী কদম্বে করেছে প্রাণ প্রতিষ্ঠা। তিলোত্তমা ঢাকা হয়েছে স্রোতস্বিনী নদী বেষ্টিত পুরনো সেই প্রাণের শহর। গোসল করন যায় সব একেবারে ফ্রেশ, আর কিছুদিন পরে পানিটা কমে যাবো গা, পচে যাবে পানি। এখন সবাই কাজ করতে পারে, করলে গোসল করে সবাই করে। এসব নদী এখন আর কালিদাসের কাব্যের মতো সর্বদা বয়ে চলা প্রমত্তা কোনো জলপ্রবাহ নয়। সময়ের বিবর্তনে বদলেছে এর রূপ, বদলেছে নদীতটের জীবনযাত্রা। ঢাকার আশেপাশের প্রতিটি নদীতে এখন টলটলে পানি। নগরবাসী খুব সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম এই পানি দিয়েই সারতে পারছেন। প্রশ্ন হলো, বর্ষা মৌসুম শেষ হলে যখন শুকনো মৌসুম চলে আসে, তখন এই পরিষ্কার পানি কোথায় হারিয়ে যায়?
কাঁটাতারের বেড়াজালে যেমন বন্দী হয় মানব জীবন, ঠিক তেমনি শুষ্ক মৌসুমে নদীবন্দী হয় শুধু গুটি কয়েক মানুষের সচেতনতার স্লোগানে। রাজধানীর আশপাশের নদীতে প্রতি লিটার পানিতে থাকে মাত্র 0.5 থেকে 3.5 মিলিগ্রাম অক্সিজেন, যেখানে নিকষ কালো পানিতে হারিয়ে যায় নদীবক্ষের অপার সৌন্দর্য। নদী দূষণে ভাঙে খাদ্য শৃঙ্খল। মাছ নাই একটু গাঙ্গে, আগে কত গুঁড়ো মাছ আসিল, বড় মাছ আসিল, এই পানি খারাপ হতে আগুন পুষ মাছও বেশি, একের পানি একের লুত হয়ে যায়। দূষণের এই প্রতিযোগিতা চলছে বছরের পর বছর ধরে, তবে এখনো আছে প্রশাসনের নির্লিপ্ততা। দীর্ঘ সময় পেরোলেও দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ দায়িত্বশীলরা এখনো দিচ্ছেন জনবল সংকট কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই। আমরা চাচ্ছি যে দুই একটা জায়গায় আমরা একটু দৃষ্টান্ত সৃষ্টি করি, সেজন্য আমরা আপাতত তুরাগটা বেছে নিয়েছি এবং শ্যামপুরের যে ডাইং ফ্যাক্টরিগুলো আছে, আমাদের যে মনিটরিং ক্যাপাসিটি এটা আসলে খুবই সীমিত এবং একই সাথে দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাকে অভিযানে যেতে গেলে তো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগবে, সেখানে আমাদের একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও দায় দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরকেই। বলছেন অধিদপ্তরের মূল দায়িত্ব পালন করতে আসা কর্মকর্তাদের তালিকা দীর্ঘ হয়েছে ঠিকই, তবে প্রাপ্য বুঝে পায়নি নদী। পরিস্থিতির মহাপরিচালক তিনি সবসময় ডেপুটেশনে আসেন। তিনি যখন 1 বছর 2 বছর 3 বছর তার কাছে কিছু আসে যায় না, কারণ উনি মনে করেন আমার এটা একটা ভালো পোস্টিং এবং এটা ট্রানজিটের মতো। এই পরিবেশে যত ডিজি আসছেন প্রত্যেকেই তার পরবর্তী প্রমোশন হচ্ছে সচিব। উনি যদি মানে খুব দায়িত্ব নিয়ে মানে আইন প্রয়োগের যদি ব্যবস্থা না নেন, তিনি যদি প্রপার নির্দেশনা না দেন, তাহলে তো আপনি নিচেওয়ালারা তো সেভাবে দায়িত্ব পালন করবে না। এটুকুই নয়, বিশেষজ্ঞ বলছেন নদী দূষণ ঠেকাতে একসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, BIWTA সহ সবাইকে। তবেই বাঁচবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বাঁচবে জীববৈচিত্র্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের হিসেবে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। 2005 থেকে 2022 সালের মধ্যে এর ব্যবহার 3 গুণের বেশি বেড়েছে। এমনকি রাজধানীর প্রায় 80% ড্রেনই পলিথিনে আবদ্ধ। এ অবস্থায় বলাই যায় শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ এই পলিথিন ব্যাগ। সবাই সবকিছুই জানে বোঝে, তবুও কোনোভাবেই বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। বিকল্প উদ্যোগ দৃশ্যমান না থাকলেও খোদ পরিবেশ উপদেষ্টা নাগরিকদের বদভ্যাস দূর করার পরামর্শ দিয়েছেন। আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে আলামিন তুষারের রিপোর্ট। দোকানের তাক হয়ে ক্রেতার হাত ধরে তার বাড়ি, প্রয়োজন প্রায় শেষ। এবার এক গুচ্ছ ময়লা নিজের ভেতরে নিয়ে তার জায়গা ভাগাড়ে। কারো কারো ভাগ্যে সেটাও জোটে না, জায়গা হয় শহরের নালায়, নর্দমায় বা শহরের পথে প্রান্তরে। পরবর্তীতে একটু বৃষ্টিতেই পানি প্রবাহের সকল পথ আটকে রাখা এসব পলিথিনে তলিয়ে যায় শহর। এর দায় আসলে কার? ঠিকঠাক পরিষ্কার না করার দায় যেমন দায়িত্বরত প্রতিষ্ঠানের আছে, তেমনি নাগরিকদের অসচেতনতাকেও সমানভাবে দায়ী করছেন নাগরিকরাই। পলিথিন একটা বলতে 10টা চা, যার 2টা এক্সট্রা দেয় দেন। আমি তো একটা পলিথিন না দেই, আমার কাছে কেউ মাল কিনবো না। কম দামে কিছু পাওয়া যায় অল্টারনেট, এটা খুঁজে বের করতে হবে। অবশ্য এর জন্য পলিথিনের সহজলভ্যতাকে দুষছেন অনেকে। এটা কোম্পানিটা বন্ধ করা পর্যন্ত দোকানদারে তারা বেচতেই থাকে। পলিথিন দরকার কি বাংলাদেশে? পরিবেশ যোগ্য যেগুলো আছে ওটা দিক, আমরা বাধ্য হই। নিজের বৈশিষ্ট্যের জেরে বাজার দখলে নিচ্ছে প্লাস্টিক পণ্য। এ ধরনের বহু পণ্যকে রিসাইকেল করা গেলেও পলিথিনের ব্যাপারে সেটা বেশ ব্যয় সাপেক্ষ। প্যাকেট খোলার পরেও ভেতরে আরও একটি প্লাস্টিকের টুকরো দেখা যাচ্ছে, যদিও বলা হচ্ছে যে এই যে প্লাস্টিকের টুকরোর মাধ্যমে এই ধরনের খাবারের লাইফ সাইকেলকে বাড়ানো হয়। তবে দেখতেই পাচ্ছেন কিভাবে ফাঙ্গাস পড়ে গেছে। তাহলে লাইফ সাইকেলকে আসলেই বাড়ানো গেল? যেখানে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার দিনকে দিন কমানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় এসে এভাবে মিনি প্যাকের পরে মিনি প্যাক দিয়ে প্লাস্টিকের এই বাড়ানো ব্যবহার কতটা যুক্তিযুক্ত? যদিও এ ধরনের পণ্যের বর্জ্য ব্যবস্থাপনায় এরই মাঝে ইপিআর নির্দেশিকা প্রণয়নকে সাধুবাদ জানিয়েছে দেশের প্লাস্টিক পণ্যের ব্যবসায়ীদের সংগঠন। এতে উৎপাদক প্রতিষ্ঠানগুলো বাজার থেকে তাদের পণ্যের বর্জ্য সরিয়ে নিতে বাধ্য হবে বলেও মনে করেন তারা। It's a new concept
এটা হয়তো সময় লাগবে, বাট ইট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। এটার কোনো বিকল্প আসা নেই এখন পর্যন্ত। এটা এমন একটা পরিস্থিতি যেটা পুরোটা আমাদের হাতে না। দায়িত্বশীলদের সদিচ্ছা থাকলেই কেবল পলিথিনের বিকল্প বাজার তৈরি করা সম্ভব বলে মনে করেন এই পরিবেশবিদ। এর দায় পরিবেশ মন্ত্রণালয়কে অনেকাংশে বহন করতে হবে। কেউ যদি বলে, কেউ শুনে না, আপনি প্রয়োগ করেন, কিছুই হবে না বলে কিছুই করবেন না, তাহলে জনগণের ট্যাক্সের টাকায় এরকম অধিদপ্তর দেখার যৌক্তিকতা কোথায়? এ ধরনের ব্যাগের উৎপাদন বন্ধে সরকার তৎপর উল্লেখ করে পরিবেশ ও বন উপদেষ্টা বলছেন বিকল্প সমাজেই আছে, তাই নাগরিকদের তাদের বদ অভ্যাস দূর করার আহ্বান তার। আমাকে সরকার কেন বিকল্প দিল না এটা চিন্তা করলে তো হবে না। আপনাকে অভ্যাস করতে হবে বাসা থেকে ব্যাগ নিয়ে যাওয়ার। যেখানে আপনার বুড়িগঙ্গা নদীর নিচে 5 থেকে 7 ফিট আপনার হচ্ছে পলিথিন, সেখানে এটা শুনলে তো আমার হবে না। আমাকে আমার যে কাজটা সেটা করতেই হবে। 2002 সাল থেকে উৎপাদন নিষিদ্ধ হলেও তথ্য বলছে প্রতিদিন দেশের প্রায় 3000 কারখানায় 1,40,00,000 পলিথিন তৈরি হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জেনারেল হাসপাতাল, তবে এখনো চালু হয়নি অন্তবিভাগ, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার। শুধু বহির্বিভাগে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট হলেও রয়েছে ওষুধের স্বল্পতা। কর্তৃপক্ষ বলছে জরুরি ও আন্তবিভাগ খোলার জন্য প্রয়োজন আরও 20 জন চিকিৎসক ও 10 জন নার্স। আশরাফুল আলম মামুনের ছবিতে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে রেলওয়ে হাসপাতাল। নাম পরিবর্তন করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে। চলতি বছরের মে থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, তবে এখনো চালু হয়নি অন্তবিভাগ, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার। শুধু হাসপাতালের আউটডোর সার্ভিস রয়েছে সবার জন্য উন্মুক্ত। কাজ করছেন 16 জন চিকিৎসক, তবে নেই সার্জারি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। পূর্ণাঙ্গ সেবা দিতে হলে অন্তবিভাগ ও জরুরি বিভাগ চালু এবং ওষুধের সরবরাহের বৃদ্ধির বিকল্প নেই বলে জানান চিকিৎসকেরা। পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়ার জন্য আমার আউটডোর সার্ভিসের পাশাপাশি তো অবশ্যই ইমার্জেন্সি এবং ইনডোরটা দরকার হয়। আশেপাশে কোনো মেডিসিনের দোকান কিন্তু নাই। পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য আসলে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যেটার জন্য যেমন একটা রোগী ভর্তি হলে তার অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এইটা যে এই সেবাটা দেওয়ার জন্য আপনার চার স্তরে আপনার লোকবল লাগবে, ডাক্তার, নার্স এবং হচ্ছে 4র্থ এবং 3য় শ্রেণীর কর্মচারী বা কর্মচারী লাগবে। কর্তৃপক্ষ বলছে জরুরি ও অন্তবিভাগ চালুর জন্য প্রয়োজন আরও অন্তত 20 জন দক্ষ চিকিৎসক ও 10 জন নার্স। জরুরি বিভাগ চালু করার জন্য যে মেডিকেল অফিসার আমরা 8 জন চেয়েছি, কেউ এখনো আমরা কাউকে পাইনি, এবং অন্তর্বিভাগ চালু করার জন্য আমি প্রায় 12 জন ডাক্তার চেয়েছি, ওনাদেরও কাউকে এখনো পোস্টেড করেনি। সব রোগী আসলে বাসায় চলে যাওয়ার মতো হয় না, দেখা যায় কিছু রোগী একটু ইমার্জেন্সি হয়ে গেছে, তো সেই রোগীটাকে তো আমরা আসলে অন্তর্বিভাগ সার্ভিসটা এখনো দিতে পারছি না। তো আমাদের এখনো ডায়েটের বিষয়টা এখনো চালু হয়নি বা চালু করা যায়নি। তবে বহির্বিভাগে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট হলেও রয়েছে ওষুধের স্বল্পতা। সব ওষুধ পাওয়া যায় না তো। ডায়াবেটিসের ওষুধও পাই না, তারপর আমার কারেন্টের ব্যাটার ওষুধও পাই না, কিছু পাই না। বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে প্রতিদিন অন্তত 250 রোগী চিকিৎসা সেবা নেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সবসময় শাটলের শিডিউল বিপর্যয় হয়, সঠিক টাইম মতো ট্রেন ছেড়ে যায় না। ডায়াবেটিসের ওষুধও পাই না, কিছু পাই না। সরকার কোনো সহযোগিতা করে তাহলে শিল্পটা আমরা আরো আগে নিতে পারি। সামনে আরো যদি আমরা সাহায্য করি থাকিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শিক্ষার্থীদের প্রধান ভরসা শাটল ট্রেন, কিন্তু দীর্ঘদিন ট্রেনটিতে দুর্ভোগ আর ঝুঁকি বাড়ছে। স্পিড লিমিট ও শিডিউল বিপর্যয়ের সময় মতো ক্যাম্পাসে যেতে পারছেন না শিক্ষার্থীরা, তবে রেল কর্তৃপক্ষ বলছে শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হবে। তারিফ রহমানের রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর মধ্যে 10,000 শিক্ষার্থী প্রতিদিন শাটল ট্রেনে যাতায়াত করেন। ট্রেনের সংখ্যা ও বগি বাড়াতে এর আগে বেশ কয়েকবার আন্দোলন করেন শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়ানো হয়, তবে তাও ভোগান্তি কমেনি। শিক্ষার্থীরা বলছেন নির্ধারিত সময়ের তুলনায় 30 মিনিট থেকে 1 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেন। নেই নিরাপত্তা, ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। শাটলের সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে সবসময় শাটলের শিডিউল বিপর্যয় হয়, সঠিক টাইম মতো ট্রেন ছেড়ে যায় না। ওদের রাতে কষ্টটা কমার জন্য আমাদের শিডিউলটা বাড়ানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বাড়ানোর পরে এটা অনেক হচ্ছে শিডিউল এটা মিস করতে। শাটলে যথেষ্ট নিরাপত্তার অভাবে দেখা যায় অনেক সময় এখানে বহিরাগতরা হচ্ছে প্রবেশ করে, যার কারণে শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন হয়রানিমূলক শিকার হচ্ছে। এই গরমের ভিতরে তো জানালা বন্ধ করে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। সো
জানালা খোলা রাখলে হয় কি পাথরে আসে আমাদের আঘাত করে, এমন ভাবে আঘাত করে যেটা খুবই বাজেভাবে আমাদের উপরে এফেক্ট করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শাটল ট্রেনের সব ধরনের সমস্যার সমাধানে রেলওয়েকে চিঠি দেওয়া হয়েছে, আর রেল কর্তৃপক্ষ বলছে শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হবে। সত্যি শাটল নিয়ে অনেক ভোগান্তি হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়গুলো শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে বিভিন্ন পক্ষ, এবং তারা যে ভোগান্তির বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে সবগুলোকে এক জায়গায় করে আমরা একটা স্মারকলিপি তৈরি করেছি। সেটা রেলওয়ে কর্তৃপক্ষকে আসলে আমরা বারবার জানিয়েছি। এটা আমাদের শিক্ষার্থীরা যখনই কোনো অভিযোগ নিয়ে আসে আমাদের সাথে রেলওয়ে কর্তৃপক্ষের কথা হয়, যোগাযোগ হয়, এবং অ্যাক্সেস আছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র আমাদের ছেলে মেয়ে বা ছোট ভাই বোন, সেই চিন্তা করে আমরা যাতে প্রতিটা কর্মকর্তা কর্মচারী সেই আঙ্গিকে আমরা নজর দেই, সেটা আমি খুব কঠোরভাবে গত পরশুদিন বলছি। আশা করা যাচ্ছে যে একটা গুণগত পরিবর্তন চলে আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টি শাটল ট্রেন প্রতিদিন 9 বার যাতায়াত করে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উঠে গেছে কার্পেটিং, খানাখন্দে ভরা চাঁদপুর ফরিদগঞ্জ বাইপাস সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতে ভোগান্তি পৌরবাসীর। বর্ষায় সে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েক গুণ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, সড়ক জুড়ে খানাখন্দ, হেলে দুলে চলছে ছোট বড় যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা চাঁদপুর ফরিদগঞ্জ বাইপাস সড়কের। জেলা শহরের যানজট দূর করতে নির্মাণ করা হয় এই সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে সড়কে। ভাঙাচোরা, গর্ত আর খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন, যাতায়াতের চরম ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত সংস্কারের দাবি তাদের। রাস্তা তো পুরাই ভাঙা মুঙা, এই রাস্তা দিয়ে কি গাড়ি চালানো জানি আমরা আসা যাওয়া করতে স্কেল ভাঙা, স্কেল সবসময় গাড়ি নষ্ট। বিভিন্ন জায়গা থেকে শহরে অনেক রোগী ঢুকতেছে, অনেক ভোগান্তি হচ্ছে আর কি রোগীদের। এটা কোনো সংস্কার নাই, কোনো রাস্তা কোনো মেরামত নাই, পৌরসভা তো কোনো কাজই করে না। খুব কষ্ট আমাদের, ট্যাংরি ভেঙে যায়, চাকা উল্টে যায়, গাড়ি উল্টে যায়। এই রাস্তাটা ভালো থাকলে শহরের অন্য সড়কগুলোতে যানজট কম থাকবে। সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে মেরামতের আশ্বাস দেন পৌর প্রশাসক। এটার কাজের জন্য আমরা টেন্ডার দিয়েছি। আশা করি যদি প্রকল্পটি বাস্তবায়িত হয় আমাদের চাঁদপুর পৌরসভাবাসীর জন্য এটা আশীর্বাদ হবে। এটা প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির পুনর্নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 7,80,00,000 টাকা, যা দিয়ে সড়ক প্রশস্তকরণ ছাড়াও ড্রেনেজ ও দুই পাশে পায়ে হেঁটে চলাচলের পথও থাকবে। সময় সংবাদ, চাঁদপুর। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাটি সরে গেছে খাগড়াছড়ির কমলছড়ির ঘাটপাড়া থেকে গুগলাছড়ি সড়কের সংযোগ সেতুর। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। তাদের দাবি সেতুটি দ্রুত সংস্কারের। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। মূল সেতু থেকে সরে গেছে মাটি, চলাচল অনুপযোগী হওয়ায় এখন বাঁশের সাঁকোই ভরসা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ঘাটপাড়া থেকে গুগরাছড়ি সড়কের সংযোগ সেতুর মাটি সরে যাওয়ায় এমন ভোগান্তি। স্থানীয়রা জানান সেতুটি দ্রুত মেরামত না করলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এই বিস্তা ভেঙে গেছে, আমরা কষ্টভাবে যাচ্ছি, গাড়ি ঘোড়া চলে ফিরে যেতে পারে না। এখন অসুবিধা, যদি ভালো হইতো আমরা খুব শান্তিভাবে চলে যাইতো, আইতো ফিরে। মানুষের কষ্ট, কাম যাইতো কষ্ট, বুড়া বুড়িও কষ্ট, যেতে পারে না। এই রাস্তা দিয়ে তো বাইক দিয়ে আমার স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না, আর বাচ্চাদের তো আরো বেশি ভয়ঙ্কর, কারণ কখন পড়ে যায় ঠিক নাই। তবে টেন্ডার আহ্বান করে দ্রুত সেতুটি মেরামতের আশ্বাস এলজিইডির। আমরা আগে থেকে প্রস্তাব করছি এবং এটা 2-3 মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। সেতুটি দিয়ে মালামাল আনা নেয়া সহ চলাচল করে প্রায় 8 গ্রামের কয়েক হাজার মানুষ। সময় দেখছেন ভোরের সময়। খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা উপজেলা যে শাখা, সে শাখায় গতকাল রাতে একটি লুটের ঘটনা ঘটেছে। আমরা সেই ব্যাংকের সামনে আসলে এখানে দাঁড়িয়ে আছি। ঠিক এই যে ভবনটি এখান থেকে দেখা যাচ্ছে, 3 তলা, এই ভবনের 2য় তলায় কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক, এই কৃষি ব্যাংকের এই শাখাটি আসলে অবস্থিত। এখানে আসলে রাত 10টার পরে আসলে ঘটনাটি জানাজানি হয়। কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন এখনো আমাদের আসলে জানাতে পারেননি যে ঠিক কখন
এই ঘটনাটি ঘটেছে বা কখন আসলে এই লুটের ঘটনাটি ঘটেছে। তবে রাত থেকে আসলে পুলিশ এবং ব্যাংক কর্মকর্তারা তারা আসলে কাজ করছেন। রাতে আমাদের সঙ্গে যখন পুলিশের কথা হচ্ছে তারা আসলে জানিয়েছেন যে রাত 10:30টার দিকে এখানকার স্থানীয় মানুষ তারা আসলে ব্যাংকের যে মূল গেট সেটি আসলে তালা ভাঙা অবস্থায় আসলে দেখতে পেয়েছেন এবং সেটি দেখতে পাওয়ার পরপরই কিন্তু তারা স্থানীয়ভাবে ব্যাংক কর্মকর্তা এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে আসলে দেখেন যে মূল গেটের তালা সেটি আসলে ভাঙা এবং এরপর কিন্তু বেশ কয়েকটি তালা ভাঙা ছিল, অর্থাৎ ব্যাংকের যে মূল ভল্ট বা লকার বলা হয় যেখানে মূলত টাকা সংরক্ষিত থাকে সেই জায়গাটি কিন্তু আসলে ব্যাংকের ও পর্যন্ত যেতে অন্তত 5 থেকে 6টি তালা ভাঙতে হয় এবং সবগুলো তালাই কিন্তু ভাঙা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনাটি আসলে অনেক সময় নিয়ে ঘটানো হয়েছে, অর্থাৎ খুব অল্প সময় তড়িৎ এই কাজটি করা সম্ভব হয়নি, এ কারণে সময় নিয়ে করা হয়েছে এবং যখন এই ঘটনাটি ঘটে তখন আসলে এখানকার ব্যাংকের যে নিরাপত্তা কর্মী তিনি আসলে এখানে ছিলেন না, এমনটি আসলে জানা গিয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটি, এখানে আসলে এই যে ব্যাংকের কর্মকর্তারা এখনো ভিতরে কয়েকজন অবস্থান করছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে আসলে বাধা থাকায় প্রশাসনের কেউ কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে প্রবেশ করতে দিচ্ছেন না। ব্যাংকের যারা এখানকার নিয়মিত কর্মকর্তা আছেন তারা কিন্তু আসলে এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন যে কলাপসেবল গেট যেটি, এটি কিন্তু ব্যাংকের প্রধান যে মূল গেট সেটি এবং এটির তালা কিন্তু আসলে প্রথম ভাঙা হয়। এর পরপর কিন্তু ভিতরে আসলে তাদের যে কাউন্টার, তাদের যে দরজা এবং ভল্ট পর্যন্ত যেতে যেগুলো আসলে যতগুলো কাউন্টার দরকার সবগুলো জায়গা কিন্তু আসলে তালা ভেঙেছে এবং পুলিশ যেটা আসলে ধারণা করছেন এই কাজটি আসলে কোনো একজন করেনি, হয়তো এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত ছিল। ব্যাংকের সিসিটিভি ফুটেজের কথা আসলে আমরা জানতে চেয়েছিলাম যে ওই সময় কখন ঘটনা। ব্যাংক কর্মকর্তা বলছেন তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু আসলে সিসিটিভি ফুটেজ এটি নিয়ে গিয়েছে, এটি এ কারণে ব্যাংক কর্মকর্তারা এখন জানতে পারছেন না। ব্যাংকের যিনি ম্যানেজার তিনি আমাদের জানিয়েছেন যে তাদের লকারে 16 লাখ টাকার কিছু বেশি ছিল, তবে তারা 1400 টাকা এসে পেয়েছেন, অর্থাৎ বাকি টাকাটি কিন্তু আসলে লুট হয়েছে এবং ব্যাংকে যারা 3 জন নিরাপত্তা কর্মী আছেন যারা আসলে রোটেশন অনুযায়ী ডিউটি পালন করেন তাদের 3 জনকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে এবং সেখান থেকে কোনো আসলে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া গেছে কিনা সেটি আসলে আমরা এখনো জানতে পারিনি। আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছিলাম যে ব্যাংকের এই ঘটনা গতকাল যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল এবং এই যে 3তলা ভবন, এই ভবনে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু শুক্রবার ছুটির দিন বন্ধ থাকে এবং এই যে ছুটির দিন বন্ধ থাকা এইটির কিন্তু আসলে সুযোগ নিয়েছেন যারা এই ব্যাংকের লুটের সাথে জড়িত তারা। এবং পুলিশ বলছে পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট থানা সহ অন্যান্য জায়গার যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে গতকাল রাত থেকেই এটি কাজ করছেন এবং তারা বলছেন যে সিসিটিভি ফুটেজ আসলে ফুটেজ বিশ্লেষণ করে তারা আসলে এটি জানাতে পারবেন। আমরা যেটি জানতে পেরেছি যে কিছু সময় পরেই কিন্তু আসলে এখানে পুলিশ প্রশাসনের লোক আবার আসার কথা, ব্যাংক কর্মকর্তাদের সাথে আবারও কথা বলবেন এবং এইটির আসলে মূল ঘটনা কি সেটি উদ্ঘাটন করবেন বা আমাদের জানাবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে শাখা থেকে টাকা লুট ঘটনা ঘটেছে তার সবশেষ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ মৌটুসী আপনাকে। বাজারে তারল্য বেড়ে যাওয়ায় এ পর্যন্ত নিলামে 5 দফায় 62 কোটি 20 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রফতানি আয় ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডলার কেনায় রিজার্ভও বাড়ছে, যা বাণিজ্যিক খাতকে গতিশীল করতে সহায়ক হবে বলে মত অর্থনীতিবিদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 6.4%, যা ছিল গত 2 দশকে সবচেয়ে কম। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতেও প্রাইভেট ক্রেডিট গ্রোথ রেট বা বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি অর্জন নির্ধারণ করা হয়েছে 7.2%। এ তথ্য থেকেই বোঝা যায় ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে ফেরেনি। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক খাতে নির্ভর করা খেলাপি ঋণের জালে ধরা পড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না নতুন ঋণ। সঙ্গে যোগ হয়েছে বিগত সরকারের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অনুপস্থিতি। ব্যাংকে বাণিজ্যিক লেনদেন সীমিত, এতে বাজারে দেখা দিয়েছে ডলারের ছড়াছড়ি। এমন পরিস্থিতিতে 5 দফায় বাজার থেকে নিলামে 622 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে,
তখন কিন্তু অনেক ব্যবসায়ীরাও কিন্তু বিনিয়োগে আগ্রহী হবেন। এই মুহূর্তে যারা একটু হতাশ আছেন বা একটু পিছিয়ে আছেন, তো যখন ওই ডিমান্ডটা বাড়বে আগামী ফেব্রুয়ারির পরে, তখনই কিন্তু ওই ডিমান্ড অনুযায়ী বাজারে তখন ডলার সেল করবে বাংলাদেশ ব্যাংক। তো আমি মনে করি যে এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্ব থেকে $1 ট্রিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়ার প্রভাবে এবং জোর করে চাপিয়ে রাখা ডলারের মূল্য এক লাফে বাড়ে, অর্থাৎ ডলারের ঊর্ধ্বমুখী স্কেলের সাথে পতন হতে থাকে টাকার মান, যা রেমিটেন্স ও আমদানি রপ্তানির মূল্যেও প্রভাব ফেলে। ফলে আমদানি রপ্তানির মূল্য ধরে রাখতে এবং রেমিটেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে অর্থনীতির এই কৌশল নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফার্নিচার প্রাইসটা স্টেবল হয়েছে, কারণ স্টেবল যদি না হয় তবে এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে এবং রেমিটেন্স প্রেরণকারীরা নিরুৎসাহিত হবে ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে। ওয়েজ আর রেমিটেন্স যেটা আসে গত বছরের সাথে কম্পেয়ার করলে 30 কোনো দিন 40% পর্যন্ত রাইজ হয়েছে, শুধুমাত্র আমাদের এই প্রাইস ডলার কিনে প্রাইস স্টেবল করার কারণে। এছাড়া বাজারে ডলারের মূল্য 2% পর্যন্ত কমে গেলে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার পরামর্শও রয়েছে IMF-এর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফারাক্কার জলকপাট খুলে দেয় প্লাবিত হয়েছে কুষ্টিয়া ও নওগাঁর নিম্নাঞ্চল। এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাড়ির চারদিকে অথই জল, কোমর থেকে গলা সমান পানি মারিয়ে জরুরি কাজে বের হতে হয় বাসিন্দাদের। জলকপাট খুলে দেয় ফারাক্কার পানির চাপে প্লাবিত কুষ্টিয়ার নিম্নাঞ্চল। এতে দৌলতপুরের 4টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। তলিয়ে সড়ক সহ বসতবাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। রানতে পারছি নি, খড়ি নাই, চাল নাই। আমি ক্লাস 7-এ পড়ি, বন্যা লাগিয়ে স্কুলে যেতে পারছি না। গরু বাছুর পশু নিয়ে খুব কষ্টতে আছে আমরা। আমাদের মেডিকেলে যাওয়ার সমস্যা হচ্ছে, পারাপার হওয়ার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার অনেকেরই সমস্যা হচ্ছে। এর মধ্যে জিআর চাল বরাদ্দ করেছি, পাশাপাশি আমাদের কিছু শুকনা খাবার ছিল, সেই শুকনা খাবারগুলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করেছি। একই অবস্থা নওগাঁর। পানিতে তলিয়ে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, পচে গেছে ধান গাছ। ধার দেনা করে চাষাবাদ করার পরে ফসলের ক্ষতিতে লোকসানে কৃষক। মাঠগুলো প্লাবিত হয়ে গেছে এবং পানি অনেক বাড়তি, আমাদের অনেক ফসলের মাঠ ডুবে গেছে। 6 বিঘা লাগাইছিলাম, 3 বিঘা ডুবে গেছে, আর 3 বিঘা ভাসি চললেও পুরো তল যায়। এনজিওর থেকে টাকা উঠে প্রায় 60-70 হাজার টাকা খরচা করছি। এখন এমন অবস্থা, ধান তো প্রায় পচা পচা ভাব। তবে কুড়িগ্রামে দুধকুমারের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থিতিশীল অবস্থায় রয়েছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এদিকে বর্ষা মৌসুমে ভয়াল রূপে পদ্মা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন শরীয়তপুর ও মুন্সিগঞ্জের শতাধিক স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। পরিস্থিতি মোকাবেলায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও কাজে আসছে না বলে জানান এলাকাবাসী। তবে আগামী বর্ষার আগে স্থায়ী তীর রক্ষা বাঁধের কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভয়াল রূপ পদ্মার, গ্রাস করছে তীরবর্তী অঞ্চল, নদীগর্ভে বিভিন্ন স্থাপনা। গত 1.5 মাসে পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরাই ভিটামাটি হারিয়েছে শতাধিক পরিবার। হুমকিতে নদী তীরবর্তী হাটবাজার, বসতবাড়ি, রাস্তাঘাট সহ 6 শতাধিক স্থাপনা সর্বস্ব হারিয়ে মানবতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ সরকারি সহায়তার দাবি তাদের। পদ্মায় ভাঙতে ভাঙতে 5 বার বাড়ি ভাঙছি। মানুষজন আস্তে আস্তে আমার ঘরের মাল সামানা সহ আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে। না আছে রান্না করার জায়গা, না আছে খাবার জায়গা, যেখানে গরু সেখানে মানুষ। 3টা ঘর গেছে গা, জাল গেছে গা, 70,000 টাকার ঘরে আসলো, জাল শুদ্ধ ঘর নিয়ে গেছে। সরকারের কাছে আবেদন করছিলাম স্থায়ী বেড়ি বাঁধের জন্য, আমাদের থাকার জন্য, একটু জায়গার জন্য। এদিকে মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার এলাকাতেও পদ্মার ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে 6টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন। ভেসে গেছে বাঁধ রক্ষার জন্য ফেলা ব্লক ও জিও ব্যাগ। ভাঙন ঠেকাতে জরুরি কাজের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা মনিটরিং করতেছি এবং আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ আছে, আমরা ফেলে ইনশাআল্লাহ ভাঙন প্রতিরোধ করব। প্রকল্প অলরেডি প্রণয়ন করেছি এবং সেটা হচ্ছে আমরা মাঠ দপ্তর থেকে পাঠিয়েছি। এটা বিভিন্ন স্টেপে যাচাই বাছাই হওয়ার পরে আশা করি এই প্রকল্পটা আগামী বর্ষা মৌসুমের আগেই শেষ হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মা নদীর উত্তর তীরে মুন্সিগঞ্জে 15 কিলোমিটার ও দক্ষিণে শরীয়তপুরে প্রায় 26 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হচ্ছে।
খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কুমিল্লার বাটিকের কাপড় যেন শিল্পকর্ম। রঙে নকশায় নজর কাড়ায় এই কাপড়ের কদর বাড়ছে ক্রেতাদের কাছে। সরকারি সহযোগিতা বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে সহজেই বাজার সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেন স্থানীয় বিসিক কর্মকর্তা। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম অরণ্যপুর। এখানে দিনের শুরু হয় রঙের খোঁজে, তারপর মোম গলে রঙিন হয় তুলি, নানা নকশাতে তৈরি হয় বাটিকের কাপড়। প্রথমে সাদা কাপড়ে তুলি দিয়ে আঁকা হয় ডিজাইন, তারপর মোম দিয়ে ঢেকে দেওয়া হয় নির্দিষ্ট অংশ। রঙের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে গল্প, যা ফুটে ওঠে ধোয়ার পর। রং হইতে আপনার ওয়াশ হইতে আপনার লুঙ্গির কাজ হইতে থ্রি পিস শাড়ি সবে কাজটা শিখে গেছি। আমার দোকান আছে, এই দোকানে মাল সেল করি, পাইকারি রেটে বিক্রি করি, আবার কখনো কখনো ঢাকায় মাল পাঠাই। প্রাকৃতিক রং থেকে শুরু করে আধুনিক ডাই বেছে নেওয়া হয় নিখুঁতভাবে। রং শুকিয়ে বেরিয়ে আসে নকশার জাদু। বংশ পরম্পরায় 40 বছর ধরে এমন নান্দনিক কর্মেই সংসার চালাচ্ছেন উদ্যোক্তারা। সরকারি কোনো আমাদের সহযোগিতা নাই। ক্ষুদ্র শিল্প আমরা বাটিকের উপর কোনো লোন সুযোগ সুবিধা এখনো পাই নাই। রং ডিজাইনে নজর করা বাটিক পোশাকটা নেয় ক্রেতাদেরও। অনেক কমফোর্টেবল, তারপর থেকে আমার মনে হয় ডিজাইনটাও একটু ভালো লাগে আমার কাছে। দামেও ঠিক আছে আমাদের মতো মিডল ক্লাসের জন্য। পিওর কটনে হওয়ার কারণে হচ্ছে যে সবাই বডিতে অ্যাডজাস্ট করতে পারে, যার কারণে হচ্ছে যে বাটিকের চাহিদা এত ব্যাপক। যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাহলে এটা আমরা বিশ্ববাজারে এটা আমরা তুলে ধরতে পারবো। মাটির গন্ধ, রঙের মিশেল আর কারিগরের সৃজনশীলতায় কুমিল্লার বাটিকের কাপড় যেন পুরো এক শিল্পকর্ম। এই শিল্প সম্প্রসারণে দরকার বাজারমুখী সরকারের নতুন নতুন কর্মকৌশল। উদ্যোক্তারা কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে আসে, কি কি প্রয়োজন আমাদেরকে এটা অফিসিয়ালি জানায়, তাহলে আমরা তাদেরকে ঋণের মাধ্যমে, নিবন্ধনের মাধ্যমে, বিভিন্ন মেলার মাধ্যমে, ডিসপ্লে সেন্টারের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো হলে এই শিল্প আরও অনেক দূরে এগিয়ে যাবে বলে মনে করেন বাটিক সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কুমিল্লা। বান্দরবানে জনপ্রিয় হয়ে উঠছে বাণিজ্যিক মধু চাষ। এতে বড় ভূমিকা রাখছে মৌ চাষের উপযোগী পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ। মধু বিক্রি করে সংসারে বাড়তি আয় যোগ করছে অনেক পরিবার। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। একসময় পাহাড়ে গাছের মগডালের মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করা হলেও বর্তমানে বাড়ির আঙিনা, ঘরের কোণা কিংবা চিলে কোঠায় কাঠের বাক্সে চাষ করা হচ্ছে মধু। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম সহ সদরের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে এভাবে বাণিজ্যিক মধু চাষ। পাহাড়ের আবহাওয়া মধু চাষের উপযোগী হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। প্রথমে বন জঙ্গল থেকে প্রাণী মৌমাছি সংগ্রহ করে কাঠের বাক্সে বন্দি করা হয়। এরপর সেখানে জমে কর্মী মৌমাছি। প্রতিটি বাক্স থেকে 50,000 পর্যন্ত মৌমাছি বিভিন্ন প্রজাতির ফুল থেকে মধু সংগ্রহ করে। কয়েক মাস পরিচর্যার পর প্রতিটি বাক্স থেকে 3 থেকে 6 কেজি মধু পাওয়া যায়। পাহাড়ে চাষকৃত অ্যাপিস সেরানা মৌমাছির মধুর মান ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। প্রতি কেজি বিক্রি হয় 2 থেকে 3,000 টাকায়। একটা বাক্স থেকে 2 কেজি, 2.5 কেজি ধরা পাওয়া যায়। আমরা যেটা প্রধান আয় করি, আয়ের পাশাপাশি এটা একটা আমাদেরকে কি সাপোর্ট দিচ্ছে। প্রতি মাসে আমরা এই 2 বার করে আমরা নিষ্কাশন করি। আমাদের মধু চাষ করে লাভ হয়েছে। পাহাড়ে মধু চাষ বাড়াতে চাষিদের প্রশিক্ষণ দেয়া সহ নানা সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, মৌ বক্স দেওয়া হয়েছে, রানী মৌমাছিরও সরবরাহ করা হয়েছে। এখন প্রকল্পটা শেষ হয়ে গেছে, আবার প্রকল্প চালু হলে হয়তোবা ভিন্ন নামে এই একই কার্যক্রম বা পাশাপাশি একই ধরনের কার্যক্রম করবে, এই ধরনের প্রকল্প হলে আমরা আবার ট্রেনিং দিতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে বান্দরবান জেলায় 5 শতাধিক মৌ চাষী রয়েছেন। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ফেনীস থেকে 255 কিলোমিটার দূরে মুলফানু লেকে পিকনিকে যায় একদল প্রবাসী বাংলাদেশি। এক পর্যায়ে লেকের পানিতে দল বেঁধে নেমে পড়েন সবাই। কিছুক্ষণ পর সামাদকে আর খুঁজে পাওয়া না গেলে পুলিশে খবর দেন তারা। 2 ঘন্টা পর ডুবুরিদের সাহায্যে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকিস্তান ও ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ২৫০ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানে মারা গেছে অন্তত ১৯৪ জন এবং ভারত অধিকৃত কাশ্মীরে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু গ্রাম। উভয় দেশে চলছে জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযান। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও বজ্রপাতে একদিনে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক এবং স্কুল। এছাড়া ত্রাণ বিতরণকালে খারাপ আবহাওয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে ইসলামাবাদে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরিস্থিতি নিয়ে তাকে যাবতীয় তথ্য জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সরকারি হিসেব বলছে, চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতে দেশ জুড়ে শত শত মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভারত অধিকৃত কাশ্মীরের কিশতোয়ার শহরে আকস্মিক বন্যায় নিহত হওয়া ১/২ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ৬৪ গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে কাদা ও পানির প্রবল স্রোত, যা ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ের বেশ কয়েকজন তীর্থযাত্রীকে। উদ্ধারকর্মীরা নড়বড়ে বাঁশের সেতু দিয়ে আহতদের সরিয়ে নিচ্ছেন, আর ধ্বংসস্তূপে কুকুরের সহায়তায় চলছে নিখোঁজ মরদেহ অনুসন্ধানের কাজ। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্ঘটনা বাড়ছে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। স্পেন, পর্তুগাল ও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল। স্পেনে নিহত হয়েছেন ৭ জন। পর্তুগালে বাড়িঘর রক্ষায় স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সিরিয়াতেও আগুনে পুড়ে ছাই গ্রাম ও ফসলি জমি। তীব্র তাপদাহ ও প্রবল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানায় দমকল কর্মীরা। স্পেনের জামোরা প্রদেশে দাবানলে পুড়ে গেছে গাছপালা, ঘরবাড়ি ও কৃষিজমি। ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন বেশ কয়েকজন। চলতি বছরে দেশটিতে এরই মধ্যে ১,৫৭,০০০ হেক্টরের বেশি এলাকা আগুনে ধ্বংস হয়েছে। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। তবে তীব্র তাপপ্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনা জটিল হয়ে পড়েছে বলে জানায় তারা। আবহাওয়া দফতর উত্তর ও পশ্চিমাঞ্চলেও সতর্কতা জারি করেছে। পর্তুগালের প্রভা গ্রামের বাসিন্দারা হাতে বালতি ও বাগানের পাইপ নিয়ে নেমেছেন আগুন থামানোর লড়াইয়ে। দমকল কর্মীদের সঙ্গে মিলে বাড়িঘর রক্ষায় চেষ্টা করছেন তারা। দাবানল নেভাতে হাজারো কর্মী কাজ করছেন। যদিও কিছু বাসিন্দা রাজনৈতিক নেতাদের উদাসীনতার অভিযোগ তোলেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়ে 4টি কানাডীয় বিমান পাঠানোর অনুরোধ করে দেশটি। সিরিয়ার লাতাকিয়া ও হামা প্রদেশে দাবানলে পুড়ে যাচ্ছে বন, গ্রাম ও ফসলি জমি। হামার সিভিল ডিফেন্স প্রধান জানান, প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। এরপর আগুনের আবারও জ্বলে ওঠা ঠেকাতে কুলিং অপারেশন চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, কিছু এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। যদিও সরকারি সংবাদ সংস্থা বলছে, তাপদাহ, শুষ্কতা ও দুর্গম ভূপ্রকৃতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সুইডেনে শুরু হয়েছে স্টকহোম ফেস্টিভ্যাল। সঙ্গীত, নৃত্য, থিয়েটার, খাবার আর শিল্পকর্মে সাজানো এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। সুইডেন থেকে জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হচ্ছে 18তম স্টকহোম কালচার ফেস্টিভ্যাল। 5 দিনের এই উৎসবে অংশ নিচ্ছেন 50টিরও বেশি দেশ থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধি। শহরের কেন্দ্রস্থল শেরগেলতর, কুংস্তেগর্ডেন ও ওল্ড টাউনের নানা জায়গায় সাজানো হয়েছে মুক্তমঞ্চ, আয়োজন করা হয়েছে প্রদর্শনীর এবং বসানো হয়েছে খাবারের স্টল। সুইডিশ সংস্কৃতির পাশাপাশি আয়োজনে স্থান পাচ্ছে আফ্রিকান ড্রামস, এশিয়ান নৃত্য, ল্যাটিন আমেরিকান সঙ্গীত আর মধ্যপ্রাচ্যের লোকনৃত্য। প্রতিদিন সন্ধ্যায় জমে উঠছে কনসার্ট। খোলা আকাশের নিচে হাজারো দর্শক উপভোগ করছেন বিভিন্ন সংস্কৃতির সঙ্গীত পরিবেশনা। সুইডেনে এ ধরনের আয়োজনে সাধারণত উচ্চ প্রবেশ মূল্য নির্ধারণ করলেও এই উৎসবে একদম বিনামূল্যেই অংশ নিতে পারছেন দর্শনার্থীরা। এতে সব বয়সের মানুষের অংশগ্রহণে পূর্ণতা পাচ্ছে জমকালো এই আয়োজন। স্টকহোম কালচার ফেস্টিভ্যালের মধ্য দিয়ে সুইডেনের রাজধানী সেজেছে বর্ণিল সাজে। উৎসবের নানা রং, নানা সুর আর গল্পে প্রাণবন্ত এ শহর পরিণত হয়েছে বিভিন্ন সংস্কৃতির মিলন মেলায়। শফিউল আলম, সময় সংবাদ। শেষে এশিয়া কাপকে সামনে রেখে শুরু হলো টাইগারদের ব্যাট বলের অনুশীলন। পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো স্কিল ট্রেনিংয়ে লিটন কুমার দাসের দল। জাতীয় দলের সঙ্গে এদিন নিজের যাত্রা শুরু করেছেন নবনিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
তবে পারিবারিক কারণে দলের সঙ্গে ছিলেন না তাওহিদ হৃদয়। তপ্ত রোদ এর মাঝেই শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। নাথান ক্যালির অধীনে গত 6 আগস্ট থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প। সেখানে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করেননি ক্রিকেটাররা, ছিলেন না কোচিং স্টাফের সদস্যরাও। তবে শুক্রবারের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করলো টিম বাংলাদেশ। ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এসেছেন পেস বোলিং কোচ শন টেইটো, তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে, যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ জুলিয়ান উডের ওপর। বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উড জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। ইংলিশম্যানের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড। ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য। এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বোলিং অনুশীলন। টেইটের অধীনে কাজ শুরু করেছে পেস বোলিং ইউনিট। ব্যাটিং বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে পারিবারিক কারণে ছিলেন না তাওহিদ হৃদয়। মায়ের অসুস্থতায় ছুটিতে আছেন এই ব্যাটার। দলের 3 দিনের স্কিল ক্যাম্পে থাকবেন না হৃদয়। নেদারল্যান্ড সিরিজের দলে থাকলে যোগ দেবেন সরাসরি ম্যাচ ভেন্যু সিলেটে। 18 তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিলেট যাবে টিম বাংলাদেশ। এর আগে 20 জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন 5 জন। 15 জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে। 20 তারিখে শুরু 3 ম্যাচের সিরিজ। বেঞ্চ শক্তি বাজিয়ে না দেখে উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে নামবেন লিটন কুমার দাসরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির গঠনতন্ত্র সংস্কার না করে নির্বাচন আয়োজন করা হলে যোগ্যরা ক্রিকেটের নেতৃত্বে আসতে পারবে না। সাবেক অধিনায়কদের নির্বাচন করতে না দেয়া গঠনতন্ত্রের স্বেচ্ছাচারী নিয়ম বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। তার মতে বিসিবিতে কাউন্সিলর হওয়ার জন্য সঠিক নীতিমালা থাকা উচিত। আমিনুল ইসলাম বুলবুল অনেক কাজ করলেও সময়ের অভাবে বড় প্রকল্পতে হাত দিতে পারছেন না বলেও মত তার। তাই তাকে আরও সময় দেওয়ার পক্ষে। ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা ইলেকশন করতে পারবে না। কোন গাধা গরুর দেশ আমরা? বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? বেস্ট নলেজেবল লোক। বিসিবি গঠনতন্ত্রের নির্বাচন সংক্রান্ত উদ্ভট নিয়ম নিয়ে এভাবেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আরও একটা নির্বাচন সন্নিকটে আবারও আলোচনায় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র। 5 আগস্ট পরবর্তী সময়ে এই নীতিমালার সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সেটা থমকে আছে এখনো। অনেকে দাবি তুলেছেন নির্বাচিত বোর্ডের মাধ্যমে গঠনতন্ত্র সংস্কারের, অথচ দেশের সংবিধান সংস্কার হচ্ছে সর্বসম্মতিক্রমে। তাহলে বিসিবির গঠনতন্ত্র কেন নয়? অপরিবর্তিত গঠনতন্ত্রে নতুন নির্বাচন হলে উঠে আসবে না যোগ্য নেতৃত্ব। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে গঠনতন্ত্রটা আছে সেটার কাছে অনেক রকম গ্যাপ আছে। এটা এই জিএম করেই করতে হবে, ওই করতে হবে। তো আমাদের সরকার যখন এখন বসে আছে, এটা তো ভোট করে আসে নাই, জনগণ তাকে সাপোর্ট দিয়েছেন। তা আমি মনে করি যে আমাদের গঠনতন্ত্রের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আছে। এই ভুলগুলো রাইট টাইম, বিকজ এই রাইট টাইমে আপনি কিছু শুধরানো উচিত। যদি না দেন, যার কাছে ব্ল্যাক মানি আছে সেই টাকা দিয়ে বিভাগীয় কমিশনারকে বা ডিসিকে বা বিভিন্ন পাওয়ারফুল জায়গাতে টাকা দিয়ে আপনি সব দিয়ে নেবে। ঘটনা তাই হচ্ছে। বিসিবির বর্তমান গঠনতন্ত্রে রাখা হয়নি সাবেক অধিনায়কদের নির্বাচন করার অধিকার, অথচ দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেয়া সাবেকদের কেন এভাবে বঞ্চিত করা হবে তা নিয়ে ক্ষোভ খালেদ মাসুদের। ক্যাপ্টেন তৈরি করা হয়, তো সেই ক্যাপ্টেনটা ক্রিকেট বোর্ডে আপনি ডিরেক্টর হতে পারবে না। তাহলে তো আপনি কোথায় আছেন? সে শুধু ভোট দিতে পারবে। তো আপনি ওই যে লোকটা, আজকে ধরেন সাপোজ তামিম বলেন বা সাকিব বলেন বা যারা মুশফিক বলেন, তারা কেউ ভোটে আসতে পারবে না ডিরেক্টরের। খুব লজ্জাজনক ব্যাপার না? 3 মাসের টি-20 ইনিংস খেলতে বিসিবির দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল। বেশ কিছু উদ্যোগ নিলেও সময় স্বল্পতায় বড় প্রকল্পে হাত দিতে পারছেন না সাবেক অধিনায়ক। তাই তাকে আরও সময় দেওয়ার পক্ষে পাইলট। বড় বড় ধরনের প্রকল্পগুলো যদি হাতে নিতে খুব ভালো হতো, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কী করে লিগ করা যায়। আমরা সবাই জানি যে হয়তো অক্টোবরের মধ্যে ইলেকশন হবে, বড় সময় পেলে ভালো হতো, ভালো কিছু করতে পারতো হয়তো। বুলবুল ভাই একা হলেই যে ভালো হবে তাও না, টিম লাগে একটা। যে কোনো জিনিসের সাকসেসের পিছনে কিন্তু আপনার টিম লাগে।
টিমে সবাই কেমন এফোর্ট দিচ্ছে, সবাই মিলে একটা টিম হলো কিনা, জেলিংটা খুব ইম্পর্টেন্ট। স্বল্প সময়ে বোর্ড কর্তারা সহযোগিতা করলে বুলবুলও অনেক পরিবর্তন আনতে পারবেন বলে বিশ্বাস তার। 2-1 বছরের মধ্যে অনেক রেজাল্ট পাবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।